প্রিয় স্বামী, তোমাকে প্রিয় বলেই সম্বোধন করলাম। জানো, একটা সময় ছিল যখন সবাই বলতো তোমাকে ছেড়ে দিতে। আমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে নাকি তোমার ফ্যামিলি স্ট্যাটাস যায় না। তারা আরো বলতো তুমি নাকি আমায় ভালোবাসো না, নিজের প্রয়োজনে নাকি তুমি আমায় ব্যবহার করো। সবার কথা উপেক্ষা করে আমি তোমার কাছে গেলাম। জানো, যেদিন আমি তোমার হাতটা ধরেছিলাম সেদিন আমি নিজেকে কথা দিয়েছিলাম যত যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। আমি নিজে তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তোমাকে কখনো দুঃখ পেতে দিব না, এমন আরো অনেক কিছু নিজের কাছে নিজে কথা দিয়েছিলাম। প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম আমি তোমাকেই রেখেছিলাম। নিজের শখ বিসর্জন দিয়ে আমি তোমার শখ পূরণ করতাম। আমরা মেয়ে মানুষ, আমাদের কত শত শখ থাকে। আমার প্রতি মাসে একটা করে শাড়ি না হলে হতোই না। প্রতি মাসে হাত করেছে টাকা থেকে কিছু টাকা জমিয়ে রাখতাম আমার এই ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করার জন্য। কিন্তু তোমার প্রয়োজনে সেই জমানো টাকা তুলে দিতাম তোমার হাতে। আমার বান্ধবীরা আমাকে প্রায় বলতো এত কিছু যে ওর জন্য করছিস, কি লাভ তাতে? আমি তখন খুব বড় গলায় বলতাম আজ আমি ওরে একটা শাড়ির টাকা দিছি, একটা সময় দেখবি সে আমাকে আলমারি ভর্তি শাড়ি কিনে দিবে। মনে আছে একটা সময় আমি অনেক অসুস্থ ছিলাম, শ্বাসকষ্ট, বুকে ব্যথা আর অনেক কিছু। অবশ্য তার কারণটাও তুমিই ছিলে। এক বেলা ওষুধ না খেয়ে পরের বেলা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না আমার। ঠিক সে সময়টায় তোমার অনেক টাকা দরকার ছিল, কি করব কি না বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই দিন আমার ওষুধ শেষ হয়ে যায়। আমার আব্বু আমাকে এক সপ্তাহ ওষুধ কেনার জন্য 500 টাকা দিয়েছিল। আমি সেই টাকা থেকে 100 টাকার ওষুধ কিনে বাকি 400 টাকা তোমার হাতে তুলে দিই। 100 টাকায় আমি মাত্র 2 বেলার ওষুধ নিয়েছিলাম। কেন জানো? যখন খুব খারাপ লাগবে ঠিক তখন খাবো, সেই জন্য। নয়তো ওষুধ না খেয়ে অসুস্থ হলে আব্বু যখন জিজ্ঞেস করবেন ওষুধ কোথায়, তখন আমি কি বলবো? তাই আমি 100 টাকার ওষুধ নিয়েছিলাম। এভাবে আরো অনেক ভাবে নিজের শখ, নিজের প্রয়োজন বিসর্জন দিয়েছিলাম আমি। জানো, আমার দাদা যখন হসপিটালে মৃত্যু শয্যায় ভর্তি ছিল, আমি একা মানুষটা তার কাছে ছিলাম। আমি তখন সারা রাত জাগতাম। জানো, আমি ভাবতাম রাতে হয়তো তুমি আমার সঙ্গ দিবে, আমার সাথে কথা বলবে, কিন্তু রাত 9:30 পর্যন্ত বাহির থেকে বাসায় এসে ঠিক 10টার মধ্যে তুমি ঘুমিয়ে যেতে। তবুও আমি তোমার অপেক্ষা করতাম, এই বুঝে তুমি অনলাইনে আসলে। কিন্তু তুমি আসতে না। তখন তোমাকে কল দিলে তুমি প্রথম কলটা কেটে দিতা। যখন দ্বিতীয়বার কল দিতাম দেখতাম ব্লক করে রাখছো। ওই সময়টায় আমার কেমন লেগেছিল বুঝতে পারছো? এমনটা প্রায় সময় হতো। তোমার ঘুমের সময় কল দিলে তুমি আমায় ব্লক করে দিতে, ব্লক দিয়ে আবার ঘুমিয়ে যেতে। আনব্লক করে হসপিটাল থাকাকালীন তুমি যখন মেসেজ দিতা অনেক ব্যস্ততার মধ্যে থাকা, একটু লেট হতো রিপ্লাই দিতে। তখন আমি তোমাকে কল দিতাম, তোমার সাথে কথাও বলা হবে আবার কাজও হবে এই ভেবে। কিন্তু কল দেওয়া মাত্রই তুমি বলছিলা কল দিচ্ছিস কেন, মেসেজে বল কি বলবি। জানো, ওই সময় আমার একজন মানুষ দরকার ছিল যে আমাকে সান্ত্বনা দিবে, সাপোর্ট করবে। আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবা, কিন্তু তুমি থাকুনি। এভাবে আরো অনেকভাবে বুঝিয়ে দিতে তোমার লাইফে আমার গুরুত্ব কতখানি। এভাবে তোমার সাথে কেটে গেল 3টা বছর। ভালোবাসতা না বিষয়টা এমন না, হয়তো ভালোবাসতা আর নয়তো শুধু প্রয়োজনের জন্য পাশে ছিলা। কতটুকু ভালোবাসলে একটা মেয়ে এত কিছু সহ্য করতে পারে জানো তুমি? এত ভালোবেসে কি হলো সেই আজকে তুমি আমায় ছেড়ে চলে গেলে। এখন তোমার ভালো সময় চলে এসে গেছে, এখন বোধহয় আমার ছুটি, তাই না? আমি জানি না আর কিভাবে ভালোবাসলে মানুষ পাশে থাকে। এত কিছু করার পরও যেহেতু আমি তোমাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি, তাই আমি মেনে নিলাম ভালোবাসা আমার জন্য না। আমি ভুলে যাওয়ার চেষ্টা করব তোমায়। ভালো থেকো তুমি। এই স্টোরিটা একটা আপু আমাকে ইনবক্সে পাঠিয়েছে। একটা মানুষ কতটা অসহায় হলে বলতে পারে, আর কি করলে তুমি বুঝবা আমার দুনিয়া তুমি, আমার ব্যাকুলতা তুমি। আর কবে বুঝবে? দুপক্ষের সমানভাবে ব্যাকুলতা থাকে না, তাই ভালোবাসা এত বিচ্ছেদ। কতটা কষ্ট পায় মানুষ। ইস, আপুর কথাগুলো শুনে আসলে অনেক কষ্ট লাগলো। ভালোবাসা সবার জন্য না। জীবন দিয়ে ভালোবাসলো যে না থাকার সে থাকে না। সবাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পায় না, এটাই বাস্তব।